দেখ, মুঘল আমলের সামাজিক জীবন যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা মূলত তিনটে শ্রেণীর কথা আলোচনা করব। এক, অবশ্যই অভিজাত বা শাসক শ্রেণী, তার মধ্যে যেমন অভিজাতরা পড়বে, জমিদার পড়বে। আর একটা জনসাধারণ, তার মধ্যে কৃষক পড়বে, শ্রমিক পড়বে, দাস, ভৃত্য, গ্রামীণ কারিগর, শহরের কারিগর পড়বে। আর একটা অবশ্যই বণিক শ্রেণী, এদের অনেক সময় মধ্যবিত্ত শ্রেণী বলা হচ্ছে, মধ্য শ্রেণী বলা হচ্ছে, কিন্তু সেটা নিয়েও প্রচুর বিতর্ক আছে আদৌ এরা মধ্য শ্রেণী কিনা। সেটা আমরা যখন আলোচনা করব তখন আমরা বলবো। প্রথমে আমরা আসি জনসাধারণ বা গ্রামের যারা সাধারণ মানুষ তাদের কথায়। দেখ, এদের মধ্যে আমরা কৃষককে পাচ্ছি, গ্রামীণ কারিগর পাচ্ছি, দাস পাচ্ছি, শ্রমিক পাচ্ছি। কৃষকদের কথা বলতে গেলে যেটা বলবো সেটা হলো, কৃষকদের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ ছিল, অর্থাৎ গ্রাম সমাজে কিন্তু একটা শ্রেণী বিভাগ কিন্তু ছিল। কৃষকদের মধ্যে যাদের জমি ছিল, যাদের নিজস্ব জমি ছিল এবং যাদের লাঙল বলদ এগুলো ছিল, অর্থাৎ যাদের নিজস্ব জমি ছিল এবং যারা জমিতে নিজেরা চাষ করতে পারতো, সেই ক্ষমতাটা ছিল, তাদের কিন্তু বলছি আমরা খুদকস্ত। ঠিক আছে, তাদের কিন্তু বলা হচ্ছে খুদকস্ত, কারণ তারা নিজস্ব জমির মালিক। এবং এদের অনেক সময় দেখা যাচ্ছে যে এদের প্রচুর পরিমাণ কৃষির উপকরণ অর্থাৎ লাঙল বা বলদ আছে, ফলে তারা কিন্তু শুধু তারাই চাষ করছে এমন নয়, অনেক ক্ষেত্রে তারা তাদের থেকে যারা তাদের ভাই বোন বলিস বা তাদের অন্যান্য লোকদের কিন্তু তারা কিন্তু জমি চাষ করার অধিকার দিচ্ছে, বা বলতে পারিস জমি ভাড়াটে চাষি হিসেবে তারা চাষ করছে, অর্থাৎ জমি ভাড়া দিচ্ছে, বা বলতে পারিস তাদের জমি দিচ্ছে ভাগ চাষ করার জন্য, অর্থাৎ তারাও সেখানে চাষ করতে পারছে। অর্থাৎ যারা খুদকস কৃষক তারা নিজেরা চাষ করছে এবং তারা অন্যদের জমি দিচ্ছে চাষ করার জন্য। এই যাদের জমি দিচ্ছে তাদের আমরা বলতে পারি ভাড়াটে চাষি, বা যাদের মুঘল লেখায় বলা হচ্ছে মুজারিয়ান, ময়হস্যু বর্গীর জয়াকার রয়হস্যি অন্তস্তয়াকার দন্তন্য, মুজারিয়ান। ঠিক আছে, এবং এরাও কিন্তু একটা হারে উচ্চ হারে ভূমি রাজস্ব দিত। অর্থাৎ দেখ, গ্রাম সমাজে আমরা কি পেলাম? এক পেলাম খুদকস্ত, যাদের নিজস্ব জমি আছে, যাদের কৃষি উপকরণ আছে, বলদ আছে, লাঙল আছে। আর পেলাম কাদের? মুজারিয়ানদের, যারা আসলে ভাগ চাষি, অর্থাৎ খুদকস্তরা যাদের কৃষি উপকরণ বা জমি দিচ্ছে চাষ করার জন্য, তাদের মুজারিয়ান বা ভাগ চাষি পাচ্ছি আমরা। আমরা আরেকটা শ্রেণী পাচ্ছি যারা অ্যাকচুয়ালি ভূমিহীন এবং যারা মজুর। তারা কি করতো? অভিজাতদের কিংবা উচ্চবর্গীয় লোকদের আন্ডারে চাষবাস করতো, অর্থাৎ অভিজাত হতে পারে, জমিদার হতে পারে, বা উচ্চ জাতের লোকদের হতে পারে, তাদের অধীনে যারা চাষবাস করতো বা তাদের অধীনে যারা কাজ করতো। এদের আমরা প্রায়শই বলছি অস্পৃশ্য, বা মুঘল লেখা এদের বলা হচ্ছে কামিন। অর্থাৎ দেখ, গ্রাম সমাজে আমরা তিন ধরনের লোক পাচ্ছি চাষের সঙ্গে জড়িত। এক, খুদকস্ত; দুই, মুজারিয়ান অর্থাৎ বা ভাগ চাষি; এবং তিন কিন্তু অস্পৃশ্য বা কামিন, যারা উঁচু জাত কিংবা জমিদারের হয়ে বা তার আন্ডারে কাজ করতো। অ্যাকচুয়ালি এরাই ভূমিহীন রায়ত বা মজুর। যখন দুর্ভিক্ষ হতো মুঘল আমলে, যদি কোনো শ্রেণী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে কিন্তু এই ভূমিহীন, এই মজুর বা ভূমিহীন বা রায়ত বা মজুর, যাদের আমরা কামিন বা অস্পৃশ্য বলছি, এরাই কিন্তু হতো মুঘল যুগে। ফলে দেখ, গ্রাম সমাজে কিন্তু একটা স্তর বিন্যস্ত ব্যবহার ছিল, অর্থাৎ প্রভাবশালী জাতি হিসেবে খুদকস্তরা রয়েছে। এই খুদকস্তরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যারা প্রভাবশালী জাতি তারা কিন্তু এই খুদকস্ত, অর্থাৎ খুদকস্তরা তারা কিন্তু গ্রাম অঞ্চলের প্রভাবশালী জাতি, এবং তারা অন্যান্য জাতিদের ওপর কিংবা অন্যান্য কৃষকদের বা অন্যান্য তুলনামূলক গরিব বা দুর্বল লোকদের কিন্তু তারা শোষণ করছে। একইভাবে তারাও কিন্তু আবার জমিদারদের দ্বারা শোষণ হচ্ছে, এটা আলাদা ব্যাপার, সেটা তারা কিন্তু হচ্ছে। ফলে গ্রাম অঞ্চলে যদি বলি সম্পূর্ণ কৃষক, তাহলে খুদকস্ত, এবং তারা কিন্তু গরিব বা দুর্বল মানুষদের কিন্তু শোষণও কিন্তু করছে। তার সঙ্গে আমরা ভাগ চাষি পাচ্ছি, আমরা একদম ভূমিহীন শ্রমিক বা ভূমিহীন রায়ত, কামিন বা অস্পৃশ্য, আমরা তাদেরও পাচ্ছি। যদি দেখিস এদের জীবনযাপন কেমন ছিল, আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখবো এদের জীবনযাপন নিয়ে কিছু তথ্য আমরা পাচ্ছি, বাবরের কিছু লেখায় পাচ্ছি, আবার কিছু বিদেশি পর্যটক যারা ভারতবর্ষে সেই সময় এসেছিলেন তাদের লেখায় কিন্তু আমরা পাচ্ছি। এই বিদেশি পর্যটকরা, মানে যারা বাইরে থেকে এসছেন, তারা কিন্তু মুঘলদের সমাজ জীবনকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করছে। একটা শ্রেণী যারা শাসক শ্রেণী, যারা আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা করতো, আর আরেকটা যারা দরিদ্রের জাতাকলে একদম মানে চরমতম দরিদ্র। অর্থাৎ তারা দুটো শ্রেণী দেখাচ্ছে, এক শাসক শ্রেণী যাদের প্রচুর ধন সম্পদ, যারা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতো, আর একটা গরিব শ্রেণী যাদের প্রায় কিছুই ছিল না এবং ভূমিহীন ছিল, এবং তারা দরিদ্র জাতকলে পিষ্ট ছিল। এইরকম ভাবে তারা কিন্তু দেখাচ্ছে। বাবর এক জায়গায় লিখছেন, একটু কোট করছি, সেখানে বলছি যে তিনি লিখছেন,
কৃষক ও নিচুতলার লোকেরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনো পোশাক সেই অর্থে ছিল না। পরবর্তীকালে বাবলের এই লেখা কিন্তু সমর্থন করছে র্যালফ ফিচ, যিনি 16 শতকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি বলছেন যে বারাণসীতে লোকেরা নগ্ন হয়ে ঘুরে বেড়ায়, তাদের সেইভাবে কোনো কাপড় ছিল না, শুধু কোমরে একখণ্ড কাপড় ছিল। পরবর্তীকালে লিট আরেকজন পর্যটক, তিনিও বলছেন যে শীতকালে ভারতের লোকেরা বা পুরুষরা তুলো ভরা আলখাল্লা জাতীয় পোশাক পরতো এবং তুলো ভরা টুপি পরতো। অর্থাৎ পোশাক আশাকের ব্যাপারে সেই রকম বাছবিচার ছিল না, বা সেইভাবে পোশাক আশাক তারা যে পেতও না, তার একটা ছবি কিন্তু আমরা এই মুঘল আমলে আসা পর্যটকদের বিবরণ থেকে আমরা পাচ্ছি। তাদের কিন্তু সেই রকম কোনো পোশাকও ছিল না, বা তারা কিন্তু সেটা পড়তেও পারতো না, সম্ভবত তারা সেটা অ্যাফোর্ড করতে পারতো না, অর্থাৎ তার ব্যয়ভার তারা বহন করতে পারতো না, সেই জন্যই তারা কিন্তু সেইভাবে পড়তো না। শুধু পোশাক নয়, জুতোর নিয়ে কিছু গল্প আছে। যেমন ধর নিকিতিনি আরেকজন মুঘল আমলে আসা পর্যটক, তিনি বলছেন যে দাক্ষিণাত্যের লোকেরা খালি পায়ে হাঁটতো, কোনো জুতো ছিল না। তিনি আরেকজন আধুনিক লেখক মোরল্যান্ড, তিনি আরো মারাত্মক কথা বলছেন যে নর্মদা নদীর উত্তর ভারতে কাউকে তিনি জুতো পরতে দেখেনি, শুধুমাত্র বাংলা ছাড়া। অর্থাৎ বাংলার লোকেরা তাও কিছু জুতো পরতো, কিন্তু বাদবাকি উত্তর ভারতে তিনি কাউকে জুতো পরতে দেখেননি। ইভেন দাক্ষিণাত্যে তো তিনি বলেইছে কেউ জুতো পরতো না। অনেকে মনে করছে যে সেই সময় চামড়ার দাম প্রচুর ছিল, ফলে চামড়া দ্বারা যে জুতো তৈরি হতো সেটা প্রচুর ব্যয় ছিল, সেটা কেনার মতো ক্ষমতা এদের ছিল না, ফলে তারা জুতো কিন্তু সেইভাবে পরতো না। যদি ঘর বাড়ি বলি, সেদের সেইভাবে দেখতে গেলে ঘর বাড়ি বলতে এখনকার মতোই, মানে এখন আমরা গ্রামে যেমন দেখি, তো সেই রকমই মাটির ঘর বাড়ি ছিল। বাড়িগুলো মাটির ছিল, আর আসবাব মানে খাটিয়া মাদুর ছাড়া অন্য কোনো রকম আসবাব তো পাওয়া যায়নি। আর বাসনপত্র বলতে গ্রামের কুমোরের তৈরি মাটির বাসনপত্র, পিতল কিংবা তামার বাসনপত্র ছিল না এমন নয়, কিন্তু সেগুলো অনেক দামি ছিল। এই গরিব মানুষদের পক্ষে সেগুলো কিন্তু কেনা সম্ভব ছিল না, ফলে তারা ব্যবহার করতো না। খাদ্য যদি আমরা বলি, খাদ্যাভ্যাস তাদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যেটা খেত সেটা বলা হচ্ছে চাল, দানা শস্য এবং ডাল, যেটাকে বিদেশি পর্যটক পেলসার্ট বলছে খিচুড়ি টাইপের কিছু একটা খেত, এবং এটাই ছিল প্রধান খাবার। বাংলাতে এবং উপকূলীয় অঞ্চলগুলিতে মাছ পাওয়া যেত, তারা মাছ খেত। দাক্ষিণাত্যের লোকেরা মাংস খেত। উত্তর ভারতের প্রধান খাবার ছিল চাপাটি, তার সঙ্গে তারা সবজি ডাল এটা খেত। আর এই চাপাটি তৈরি হতো গম কিংবা নিকৃষ্ট মানে দানা শস্য দ্বারা। আর খাদ্যশস্যের মধ্যে ঘি আর তেলের দাম কম ছিল, মনে করা হতো এগুলো তারা ব্যবহার করতো। তবে নুন চিনি কিন্তু প্রচুর দামি ছিল। এবং একটা জিনিস বলছে এরা, যে এরা একবারই খেত, সেটা হলো সন্ধ্যেবেলা, এটাই ছিল তাদের প্রধান আহার। আর বাকি সারাদিন তারা বিভিন্ন রকম ডাল কিংবা অন্যান্য দানা শস্য সেগুলো চিবোতো। এই তাদের মোটামুটি খাদ্যাভ্যাস। অর্থাৎ খাদ্যাভ্যাসের দিক থেকেও যে প্রচুর বিলাসবহুল জীবনযাপন এরা করতে পারতো তা কিন্তু নয়, যতটা দরকার বেঁচে থাকার জন্য সেইটুকুনি মূলত কিন্তু এরা খাবার সেইভাবে পেত। জামা কাপড় তো বললাম সেইভাবে কিছু ছিল না। ফলে দেখ, আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেখতে পেলাম গ্রাম সমাজে, যেখানে কিন্তু মানুষের জামা কাপড় জুতোর মধ্যে কোনো আড়ম্বর ছিল না, বরং বলবো খাদ্যাভ্যাস তুলনামূলক তার থেকে বেটার। তারা কিন্তু খাবার পেত, তা সত্ত্বেও সেটা কিন্তু মানে বিলাস, মানে প্রচণ্ড বিলাস করে খাচ্ছে তেমন কিছু নয়, বা যতটা সামান্য বেঁচে থাকার জন্য দরকার ততটাই কিন্তু তারা খাবার পেত এবং তারা কিন্তু তা খেত। অর্থাৎ এই চিত্র কিন্তু আমরা গ্রাম সমাজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা কথা বলবো যে যারা সম্পূর্ণ কৃষক বা যাদের আমরা ফুটকত বলছি, তাদের হয়তো অবস্থা একটু ভালো ছিল, তাদের হয়তো খাবার দাবার আরও কিছু ভালো ছিল, সম্ভবত ছিল। সেই সময় যদি আমরা দেখি তাহলে দেখবো যে দেখ, মানুষ কেমন জীবনযাত্রা করবে সেটা কিন্তু নির্ভর করবে তার কেমন আয় তার উপর। এবং সেই সময় কৃষকের আয় কেমন ছিল সেটা জানার কোনো উপায় আপাতত নেই, কারণ সেই সময় কিন্তু গ্রামগঞ্জে ক্যাশ লেনদেন ছিল না, যেটা ছিল বিনিময় প্রথা। গ্রামের কারিগর যা তৈরি করত তার বিনিময়ে সে পণ্য পেত, মানে তার পারিশ্রমিক সে পণ্যে পেত, অন্য কোনো পণ্যে পেত। ফলে কি পরিমাণ আয় ব্যয় হতো বা তাদের আয় কেমন ছিল সেটা কিন্তু সেই সময় প্রেক্ষিতে জানা যায় না। তবে একটা জিনিস বলবো, সেই সময় মুঘল আমলের প্রচুর জমি ছিল যেগুলো চাষ অনাবাদি, অর্থাৎ বাঞ্জার জমি, অর্থাৎ চাষ করার সুযোগ ছিল। অর্থাৎ কোনো কৃষক চাইলে সেই অনাবাদি জমিকে আবাদি করে চাষ করতে পারতো এবং সেই জমির উপর তার মালিকানাও ছিল। যদি শস্যের মধ্যে দেখিস, খাদ্যশস্য তৈরি হতো। তাছাড়াও কিন্তু কিছু বাণিজ্যিক বা ক্যাশ ক্রপ, যেটাকে আমরা বলছি অর্থকারী ফসল, তারও কিন্তু চাষ হতো। কৃষকরা যেটা লাভ বেশি সেই চাষ করতো, সেটা কিন্তু তারা করতো, এটা কিন্তু বলা যায়। অর্থাৎ কৃষকদের অবস্থা মোটামুটি ছিল। এবং একটা কথা বলা হচ্ছে যে মধ্যযুগে যে যারা ভূমি রাজস্ব নিয়মিত দিতে পারতো তাদের
জমির ওপর থেকে অধিকার কিন্তু কেড়ে নেওয়া হতো না বা উচ্ছেদ করা হতো না। এটা কিন্তু একটা ব্যাপার। আমরা যদি শহরে দেখি, শহরে দেখব সেখানে কারিগর ছিল, দাস ছিল, সৈনিক ছিল, এদের বলছে যে বা ভৃত্য ছিল, এদের বেতন ছিল মাসিক 2 টাকা। গ্রাম যারা এবং যারা পদাতিক বা সৈনিক হিসেবে কাজ করতো তাদের মাসিক 3 টাকা। সেখানে একটা হিসেব বলছে যে মাসিক 2 টাকায় কোনো রকম চলে যায়। সেই আমলে তার যা মানে জীবনযাত্রার ব্যয়, তাতে কিন্তু মাসিক 2 টাকায় কোনো রকম চলে যায়। অর্থাৎ মুঘল আমলে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নিজেদের জীবন ধারণটুকু করতে পারতো, তার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুনিই ছিল। তবে যারা কৃষক, সেখানে একটা জিনিসও বলা হচ্ছে, এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তারা পেত। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রায়ত তারা কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু থেকেও আরও কিছু এক্সট্রা তাদের হতো, যেটা তারা কিন্তু নতুন উৎপাদনে বা পুনরুৎপাদনে বিনিয়োগ করতে কিন্তু পারতো। এই ছিল ধর মুঘল কৃষক শ্রেণী বা মুঘল সাধারণ মানুষ, যাদের জীবনযাপনের ধরন। অর্থাৎ তারা কিন্তু খুব ভালো ছিল এটা বলবো না, তবে হ্যাঁ, জীবন ধারণের জন্য মোটামুটি যা তাদের প্রয়োজন সেটা তারা যতটা প্রয়োজন ততটা তারা কিন্তু পেত, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু এক্সট্রা বা উদ্বৃত্ত উৎপাদন করত, যেটা তারা কিন্তু নতুন উৎপাদনে বা নতুন ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ কিন্তু পেত। অর্থাৎ সম্পদ আর কি, নতুন সম্পদ উৎপাদনে সেই উদ্বৃত্তটুকু কিন্তু তাকে সাহায্য করত ইনভেস্ট করার বা ইয়ে করার। এটা এক। নেক্সট আমরা আসছি অবশ্যই শাসক শ্রেণী। শাসক শ্রেণীর মধ্যে কাদের ফেলবো আমরা আগেই বললাম, 1 অভিজাত, 2 জমিদার। আমরা প্রথমে অভিজাত আসি, তারপরে আমরা জমিদারে আসবো। দেখ, অভিজাতদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবি যে ভারতবর্ষে যে শাসক শ্রেণী তাদের মধ্যে অভিজাতটা কিন্তু প্রধান। মানে মুঘল আমলের শাসক শ্রেণী, তার মধ্যে অভিজাতটাই কিন্তু একটা স্তম্ভ স্বরূপ। মুঘল আমলে যারা অভিজাত ছিল তারা কিন্তু বিভিন্ন সম্প্রদায় থেকে আসতো, এবং বলা হচ্ছে যে মুঘল অভিজাতদের দরজা সবার জন্যই খোলা ছিল। যেমন দেশি ছিল, ভারত থেকেও ছিল, তেমনি কিন্তু বিদেশিরাও ছিল। বাবর নিজে তুর্কি ছিলেন, এবং বাবরের আদিবাসভূমি তুরান, তার সন্নিহিত যে এলাকাগুলো তাজাকিস্তান, খোরাসান, ইরান, সেখান থেকেও প্রচুর লোক ভারতবর্ষে এসেছে, এবং তারা আমির বা অভিজাত কিন্তু হয়েছে বা হতে পেরেছে। ইভেন বাবর নিজে তুর্কি ছিল বলে অন্যান্য জাতিগোষ্ঠী আমির হতে পারবে না বা তাদের অভিজাত পদ দেওয়া হবে না, এরকম সংকীর্ণতা কিন্তু মুঘল আমলে দেখিনি। আমরা দেখব যে সেই সময় আফগানদেরও অভিজাত পদে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। যদিও বাবরের সময় কিংবা তারপরে হুমায়ুনের সময় তারা জানিস আফগানদের সঙ্গে একটা ঝামেলা চলছিল, আকবরের সময়ও সেই আফগানদের নিয়ে সমস্যা ছিল, কিন্তু তারপরে জাহাঙ্গীরের সময় থেকে কিন্তু আফগানরাও মুঘল অভিজাত শ্রেণীতে নিযুক্ত হয়েছিল। তাহলে একদিকে বিদেশি ছিল, ইরানি, তুরানি এরা ছিল, আফগানরা ছিল। সে সময় প্রচুর ভারতীয় মুসলিম, যাদের আমরা বলছি শেখজাদা বা হিন্দুস্তানি, তারাও কিন্তু মুঘল অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু ছিল। এছাড়া দেখ, আকবরের সময় থেকে নিয়মিতভাবে হিন্দুরাও কিন্তু মুঘল অভিজাত শ্রেণীতে যোগদান দেয়। এরা মূলত রাজপুতরা, জানিস যে আকবরের রাজপুতনীতির ফলে রাজপুতরা কিন্তু মুঘল অভিজাত শ্রেণীতে যোগ দেয়, এবং তাদের মধ্যে অনেকেই, যেমন ধর মানসিংহ, টোডরমল, বীরবল, এরা কিন্তু উচ্চ পদ পেয়েছিল, এবং রাজদরবারে একটা মর্যাদা বা সম্মান তারা কিন্তু পেত। যদিও যদি আমরা পার্সেন্টেজের হিসেবে বা শতাংশ হিসেবে বিচার করি তাহলে দেখব যে সেই সময় 1594 একটা হিসেব বলছে যে সেই সময় যা মোট অভিজাত বিন্দু আকবরের, তার মধ্যে মাত্র 16% ছিল হিন্দু। যদিও অনেক ক্ষেত্রে কিন্তু এই হিন্দুদের মর্যাদা অনেকের থেকে বেশি ছিল। এখানে একটা কথা বলি যে শুধু যে মানে আকবরের সময় হিন্দুরা ছিল এমন কিন্তু নয়। তোরা দেখবি পরবর্তীকালে, বিশেষ করে জাহাঙ্গীরের সময় থেকে বা আরও পরে শাহজাহানের সময় থেকে কিন্তু প্রচুর মারাঠারা কিন্তু মুঘল অভিজাত শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ঔরঙ্গজেবের সময় তো প্রচুর মারাঠা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের যারা দক্ষিণী মুসলিম, তারাও মুঘল অভিজাতের অন্তর্ভুক্ত হয়েছে। কিছুটা রাজনৈতিক প্রয়োজনে অবশ্যই, কিন্তু তারাও কিন্তু হয়েছে। অর্থাৎ দেখ, মুঘল অভিজাত শ্রেণী কিন্তু একটা মিশ্র গোষ্ঠী ছিল, যেখানে কিন্তু বিদেশি ছিল, যেখানে কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধর্মের লোকেরা ছিল। অনেকে বলছে যে প্রচুর অভিজাত বা আমির যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন বা যাদের সেই প্রভাব ছিল, তারা বাইরে থেকে আসছে ফলে, এবং প্রচুর বিজ্ঞ লোক তারাও কিন্তু বাইরে থেকে আসছে সেই সময় ভারতবর্ষে, এবং মুঘল অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে। এটা দেখে অনেকে বলছে যে এটার কারণ হলো সেই সময় মুঘল সাম্রাজ্যের
একটা স্থিতিবস্থা ছিল, মানে রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ছিল। আর তার সঙ্গে মুঘল শাসকরা কিন্তু ধর্মীয় ক্ষেত্রে উদার ছিল, ফলে অনেক বাইরের লোক তারাও কিন্তু ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষে আসার পর অভিজাত বা আমির পদ গ্রহণ করেছে এবং পরবর্তীকালে ভারতীয় কালচারের সঙ্গে মিশে গেছে। তারা ভারতে বসবাস করেছে, ভারতীয় কালচারের সঙ্গে মিশে গেছে, একই সঙ্গে তাদের যে নিজস্ব কালচার সেটাকেও তারা কিন্তু ধরে রেখেছে। এই যে প্রচুর পরিমাণ অভিজাত বা আমির যারা বাইরে থেকে এসে ভারতবর্ষে বসবাস করেছে এবং ভারতীয় কালচারের সঙ্গে মিশে গেছে, এটাকে সতীশচন্দ্র একটা ভালো কথা বলছে। সতীশচন্দ্র বলছে যে এটা হলো ওয়ান টাইপ অফ ব্রেন ড্রেন। তিনি বলছেন, তার ওয়ার্ডটা আমি বলছি এক্স্যাক্টলি কি ওয়ার্ড তিনি ব্যবহার করছেন। তিনি বলছেন দেয়ার ওয়াজ এ ব্রেন ড্রেন ইন রিভার্স। তোরা জানিস ব্রেন ড্রেন মানে যে যারা উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তি তারা ভারতের বাইরে চলে যায়, এখন যেটা হয় ভারতের বাইরে চলে যাচ্ছে, তাহলে ব্রেন ড্রেন, ভারতের মেধা সম্পন্ন ব্যক্তি চলে যাচ্ছে বাইরে, অর্থাৎ সেটা বেরিয়ে যাচ্ছে, ব্রেন ড্রেন। সতীশচন্দ্র বলছে এই ব্রেন ড্রেনটা মুঘল আমলে হচ্ছে উল্টোভাবে, অর্থাৎ বাইরের মেধা সম্পন্ন ব্যক্তি তারা ভারতবর্ষে এসে বসবাস করছে, তাই তিনি বলছেন ব্রেন ড্রেন ইন রিভার্স, উল্টো দিক থেকে, বিপরীত দিক থেকে। সেটা কিন্তু মুঘল আমলে হয়েছে। অর্থাৎ দেখ, তবে যেটা আমি বলতে চাইছি সেটা হলো মুঘল আমলে কিন্তু অভিজাত শ্রেণীর একটা মিশ্র শাসক শ্রেণী তৈরি করেছিল, যেখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বর্ণের লোক কিন্তু সেখানে ছিল, দেশি ছিল এবং বিদেশিও ছিল। দেখ, এদের যদি জীবনযাত্রা বলিস, এক তো এরা প্রচুর উঁচু হারে বেতন পেত, প্রচুর মাইনে পেত। যেমন মাইনে পেত তেমনি তাদের ব্যয়ভার ছিল, কারণ তারা অনেক ক্ষেত্রেই সম্রাট বা শাসক, মানে কি বলবো, বাদশাহ মুঘল বাদশাদের কিন্তু অনুকরণ করার চেষ্টা করতো। এবং যদি দেখিস তারা যেমন মাইনে পেত তার তেমনি ব্যয়ভার। কেন? এক, তাদের প্রচুর চাকর বাকর ছিল, সেগুলোর খরচ ছিল। ঘোড়া, হাতি অর্থাৎ আস্তাবল, পশুশালা সেগুলো ছিল, তার খরচ ছিল। এবং অনেক অভিজাতে বড় বড় হারেম ছিল, যেখানে প্রচুর মহিলারা থাকতো। তোরা জানিস হারেম হলো মানে মুঘল যুগে হারেম হলো যেখানে মহিলা, অন্দরমহল যেখানে মহিলারা থাকতো। আর এই অভিজাতদের কাছে বা সেই সময় অভিজাতদের কাছে যার যত বড় হারেম বা যার হারেমে যত বেশি মহিলা, এটা একটা কিন্তু আভিজাত্যের প্রতীক, এটা কিন্তু একটা মর্যাদার প্রতীক সেই সময় দাঁড়িয়ে। ফলে এই হারেম বলিস, বড় আস্তাবল বলিস যেখানে ঘোড়া, হাতি এইসব রাখা হতো, প্রচুর চাকর বাকর, এগুলো নিয়ে কিন্তু তাদের প্রচুর ব্যয়ভার বহন করতে হতো। তার সঙ্গে ছিল তাদের বাড়ি। যদি তাদের বাড়ির আলোচনা করিস, তারা যেখানে থাকতো বসত বাড়ি, সেটা কিন্তু মুঘল অভিজাতদের অনুকরণে বিশাল বড় ছিল। তার সঙ্গে লাগোয়া বাগান, লাগোয়া জলাধার বা প্রণালী বা জলের ব্যবস্থা সেটা থাকতো। অর্থাৎ এক মুঘল বাদশাদের মতো তাদেরও কিন্তু বসত বাড়ি বেশ সাজানো গোছানো হতো, তার জন্য একটা প্রচুর খরচ হতো। তাদের যদি খাবার বলিস, তারা প্রচুর পরিমাণ খাবার বা প্রচুর দামি দামি খাবার কিন্তু খেত, মিহি কাপড় পরতো। খাবার দাবারের একটা আমি এক্সাম্পল দিই, আকবরের সময় বলছি যে আকবরকে যতবার খাবার দেওয়া হতো প্রতিবার 40টা করে পদ রান্না হতো। মানে ভাবতে পারছিস, 40টা করে পদ রান্না হতো এবং তাকে দেওয়া হতো। প্রচুর টাকা খরচ হতো এই জন্য। অভিযাত্রাও কিন্তু তাদের অনুকরণে তারা 40টা না হোক প্রচুর খাবার কিন্তু খেত, বা খাবার না খেলেও খাবার নিয়ে বসতো আর কি। এছাড়া বলছে দেখ যে সেই সময় প্রচুর দামি দামি ফল আসতো এদের জন্য। সেই ফলগুলো আসতো কোথা থেকে না, সামারখান থেকে আসতো, বোখারা থেকে আসতো, সেরা সেরা ফলগুলো সেখান থেকে আমদানি করতো, তার জন্য প্রচুর খরচ ছিল। বরফ সেই সময় বরফ কিন্তু একটা বিলাসপণ্য, মানে সব সাধারণ মানুষের পক্ষে এর খরচ বিয়ার করা সম্ভব না। সেই বরফ এরা সারা বছর ধরে খেত, মানে অল ওভার দ্য ইয়ার তারা সারা বছর ধরে খেত। এছাড়া প্রচুর জুয়েলারি, মণিমাণিক্য পরতো, নারীদের জন্য কিন্তু বা নিজেদের জন্য কিন্তু, ফলে প্রচুর খরচ হতো। আর একটা খরচ ছিল যে এরা বাদশাদের না বছরে 2বার করে উপঢৌকন দিত, সেটাও প্রচুর পরিমাণে। হ্যাঁ, উল্টে তারা বাদশাদের কাছ থেকেও উপকরণ পেত, সেটাও কিন্তু ফ্যাক্টর। ফলে দেখ, মুঘল শাসক শ্রেণী কিন্তু প্রচুর মাইনে পেলেও তারা প্রচুর ব্যয় করতো, ফলে সেইভাবে কিন্তু সঞ্চয় করতে পারেনি। খুব কম অভিজাতই আছে যারা কিন্তু সঞ্চয় করতে পেরেছে বা যারা তাদের পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যেতে পেরেছে, খুব একটা কিন্তু পারতো না। তবে তারা অনেক জমি কিনতো এবং সেই জমিতে অনেক সময় মান্ডি বা বাজার তৈরি করতো বা বৃক্ষ বাগান তৈরি করতো এবং সেগুলো তারা ভাড়া দিত, বা সেখান থেকে একটা পার্ট, মানে সেখানে যারা ধর মান্ডি বাজার তৈরি করলো, তো সেখানে যারা জিনিসপত্র বিক্রি করতো তাদের কাছ থেকে একটা ট্যাক্স বা কর নিত, সেভাবে তারা আয় করতো। এবং তাদের আয়ের আরেকটা পথ ছিল যে তারা সুদে টাকা খাটাতো বা ব্যবসায় অংশীদারিত্ব নিত বা লাভ করতো। সুদে টাকাও খাটাতো, আবার অনেক সময় কারোর সঙ্গে ব্যবসায় একটা পার্সেন্টেজ শেয়ার করতো। অনেক সময় তারা ঋণ দিত, যদিও সুদের টাকা খাটানো কিন্তু ইসলামিক ল অনুযায়ী নিয়ম, মানে উচিত নয়। কিন্তু আমরা যদি আবুল ফজলের লেখা দেখি, সেখানে আবুল ফজল বলছে যে তিনি পরামর্শ দিচ্ছেন আমিরদের সুদে টাকা খাটানোর, মানে সেটা সেই সমাজে মেনে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, এটা তারা করতেই পারে বা এটা করা উচিত।
তার মানে দেখ তাদের বিভিন্ন রকম আয়ের কিন্তু উপায় ছিল, তবে হ্যাঁ ব্যয়টাও কিন্তু মারাত্মক ছিল। এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো দেখ যে এই অভিজাত শ্রেণী, যারা আমি যেটা বলছি যারা একটা মিশ্র শ্রেণী, তারা আসছে শুধুমাত্র মিশ্র শ্রেণী তাই নয়, তারা কিন্তু মিশ্র কালচারকেও পৃষ্ঠপোষক করেছে। কারণ এই অভিজাত শ্রেণী কিন্তু পরবর্তীকালে দেখবো আমরা যে চিত্রকর, গায়ক, বিভিন্ন ভাষার কবি বা পণ্ডিতদের কিন্তু পৃষ্ঠপোষকতা করছে এবং একটা মিশ্র কালচার বা একটা মিক্সড কালচার বা একটা মিশ্র সংস্কৃতির জন্ম দিচ্ছে। অর্থাৎ তারা যেমন তারা যেমন একটা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ থেকে এসে একটা মিশ্র অভিজাত তৈরি তুলেছে, তারা কিন্তু আবার একটা মিক্সড কালচারকেও কিন্তু প্যাট্রোনেজ করেছে বা একটা মিশ্র সংস্কৃতিরও কিন্তু তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে এই অভিজাত শ্রেণী। পরবর্তীকালে তারা জানিস সবাই এটা যে ঔরঙ্গজেবের সময় এই অভিজাত শ্রেণীরই অবস্থা আস্তে আস্তে খারাপ হবে এবং তারা সেই সময় সম্রাটের বিরুদ্ধে বা সাম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করবে বা বিদ্রোহ করবে, সেটা পরে হবে। তাহলে দেখ শাসক শ্রেণীর একটা পার্ট হলো অভিজাত শ্রেণী। আচ্ছা, আর একটা পার্ট আমি বলেছিলাম জমিনদার। ঠিক আছে, জমিনদার কারা? যদি আবুল ফাজল বা অন্যান্যদের লেখা সেই সময় পড়িস তাহলে দেখবি ভারতবর্ষের জমির মালিকানা কিন্তু অনেক পুরনো। ভারতবর্ষে অনেক পুরনো দিন থেকেই জমিতে একটা ব্যক্তিগত মালিকানার কথা বলা হচ্ছে, অ্যানশিয়েন্টও তোরা পাবি, তোরা জানিস সেটা। এবার এই জমির মালিকানা কিসের উপর নির্ভর করতো? জমির মালিকানা বলা হচ্ছে যে প্রথমে জমিটি চাষের আওতায় আনবে সেই জমির মালিক, অর্থাৎ কোনো একটা পতিত জমি তাকে যে চাষের আওতায় আনবে সেই জমির মালিক। আর মুঘল যুগে এরকম প্রচুর জমি, যেটাকে আমরা বানজার বা বানজার বলছি, পড়েছিল, সেগুলোকে অনেকেই বা একদল গোষ্ঠী তারা সেই একটা জমি বা অনেকগুলো জমিকে বা কোনো গ্রামকে চাষের আওতায় আনতো এবং সেখানে চাষবাস করতো এবং সেই জমি বা জমিগুলোর ওপর নিজেদের মালিকানা ফলাতো বা মালিক হয়ে বসে থাকতো। আমরা এই যে মানে কোনো একটা ব্যক্তি যে জমিগুলোর ওপর, যে জমিগুলোকে চাষের আওতায় এনেছে এবং তার উপর তার মালিকানা কায়েম করেছে, আমরা সেই অঞ্চলটাকে বলি জমিনদারি। তো জানি সেটা জমিনদারি বলি। এবং সেখান থেকে তারা 1% ভূমি রাজস্ব আদায় করতো এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে 25% পর্যন্ত ভূমি রাজস্ব সেখান থেকে কিন্তু আদায় করতো। অর্থাৎ এই যে শ্রেণীটা যারা অচাষযোগ্য জমি বা বানজার জমিকে চাষের আওতায় আনছে এবং আনার পর সেই জমির উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করছে, তাদের আমরা বলছি জমির মালিক বা অনেক ক্ষেত্রে আমাদের জমিনদার বলছি। কিন্তু এই জমিনদাররা আরেকটা কাজ করছে। কি করছে? তারা যে শুধুমাত্র ফসল ফলাচ্ছে বা চাষ করছে তাই নয়, তারা কিন্তু অন্যান্য জমি থেকে বা অন্যান্য গ্রাম থেকে রাজস্ব আদায়েরও তাদের একটা বংশগত অধিকার ছিল, যে তারা কিন্তু রাজস্ব আদায় করতো। অর্থাৎ জমিনদারের যেমন জমির ওপর চাষ করতো বা অধিকার ফলাতো বা সেই অঞ্চলে ফসল ফলাতো, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভূমি রাজস্ব আদায় করতো অন্যান্য কৃষকদের কাছ থেকে বা পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে। এরাই জমিনদার যারা আদায় করতো। অর্থাৎ এটা মাথায় রাখ যে জমিনদার মানে একজন জমিদার, তার যে জমিদারি, তার যে এলাকা, তার সমস্ত জমি কিন্তু তাই নয়। মানে কোনো একজন জমিদারের জমিদারির সমস্ত ক্ষেত বা মাঠ বা কি বলবো কৃষি জমি সেই জমিদারের নয়, কিছুটা সেই জমিদারের, আবার অন্যগুলো অন্য কোনো রায়তেরও হতে পারে। কারণ তোদের আমি আগেই বললাম যে যে কৃষিকাজ করতো সে যদি সঠিকভাবে রাজস্ব দিত তাকে জমি থেকে কিন্তু উৎখাত করা যেত না। অর্থাৎ একজন কৃষক যদি তার নিজস্ব জমিতে চাষবাস করতো এবং সঠিক পরিমাণ রাজস্ব দিত, তাকে উৎখাত কেউ করতে পারতো না। ফলে একটা জমিদারিতে জমিদারের যেমন জমি ছিল তেমনি অন্যান্য কৃষকেরও জমি ছিল। তবে হ্যাঁ, জমিদার রাজস্ব কিন্তু নিজের জমি চাষ করতো এবং সঙ্গে সঙ্গে অন্যান্যদের কাছ থেকেও কিন্তু সে রাজস্ব আদায় করতো। জমিদারের ওপরে ছিল ছোট ছোট রাজা বা ছোট বড় রাজা, যারা বিভিন্ন জমির মালিক হতো এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আভ্যন্তরীণ স্বশাসন ভোগ করতো। হ্যাঁ, যদিও ফার্সি লেখকদের বর্ণনায় এইসব রাজাকে জমিদার হিসেবে দেখানো হয়েছে, তবে মনে হয় জমিদারের থেকে এদের ক্ষমতা বা কর্তৃত্ব আরেকটু বেশি ছিল সেই সময়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব রাজা, জমিদার বা অনেক ক্ষেত্রে প্রধান, গ্রাম্য প্রধান, তাদের না নিজস্ব সশস্ত্র বাহিনী থাকতো এবং তারা সাধারণত দুর্গে বাস করতো। অর্থাৎ এরা লোকাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনটাকেও চালাতো। হ্যাঁ, এবং তাদের বলছে, দেখ আইনি আকবরীতে বলছে আকবরের শাসনকালে 3,84,558 জন সাওয়ার, 42,77,057 জন পদাতিক সৈন্য, 1,863টি হাতি, 4,260টি কামান ছিল। অর্থাৎ জমিদারদের এই যে জমিদার যাদের আমরা বলছি, অর্থাৎ জমিদার, রাজা, জমিদারদের ওপরে যারা রাজা এবং গ্রাম্য প্রধান, তাদের সম্মিলিত যে বাহিনী তার আয়তন যথেষ্ট। ফলে এরা কিন্তু
গ্রাম্য প্রশাসনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, সেটা কিন্তু বলাই যায়। এবং এখানে বলা হচ্ছে এই যে জমিদার, যাদের আমরা জমিদার বলছি, এরা যে সবসময় শোষণ করতো এবং জমির ওপর অধিকারের জন্য লড়াই করতো এমনটা নয়। এই জমিদাররা কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাম অঞ্চলের কৃষকদের সঙ্গে এদের একটা বংশগত বা জাতিগত কিন্তু একটা সম্পর্ক ছিল, এবং এরা কিন্তু গ্রাম অঞ্চলে কৃষির বৃদ্ধিতে, কৃষির সম্প্রসারণে বা নতুন গ্রাম পত্তনে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। সেটা অর্থ দিয়েই হোক বা সেই ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামো তৈরি করে দিয়েই হোক। এবং এরা কিন্তু আরও কিছু সদস্য বিশিষ্ট একটা শক্তিশালী শ্রেণীর জন্ম দিয়েছিল। এই জমিদাররা কিন্তু সারা দেশে বিপুল সংখ্যক সদস্য বিশিষ্ট একটা শক্তিশালী শ্রেণী জন্ম দেয়। এরা হলো বিভিন্ন, আমাদের দেশে সর্বত্র দেখতে পাবো যে দেশমুখ, পাতিল, নায়ক ইত্যাদি নানা নায়ক পাওয়া যেত। অর্থাৎ এই জমিদাররা কিন্তু আরেকটা শ্রেণীর জন্ম দেয় তাদের কর্মচারী হিসেবে। তারা হলো দেশমুখ, পাতিল, নায়ক, এরা বিভিন্ন জায়গায় বা দেশের সর্বত্র ছড়িয়ে আছে। ফলে এই জমিদার শ্রেণীটাকে কেন্দ্রীয় শাসকের পক্ষে অগ্রাহ্য করা কিন্তু শক্ত ছিল। অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষ কিন্তু তাদের উপেক্ষা করতো না বা দূরে সরিয়ে রাখতো না, কারণ তারা কিন্তু নিচু লেভেলে বা লোকাল স্তরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতো। এদের জীবনযাত্রা সম্বন্ধে সেইভাবে কিছু বলার নেই। একটা কথাই বলবো যে এরা অনেকে আমিরদের মতো জীবনযাপন করতো, তবে এদের সবারই যে অবস্থা খুব ভালো ছিল তা নয়। অনেক ছোট জমিদার ছিল যাদের অবস্থা একদম গ্রাম্য কৃষকের মতো, সাধারণ কৃষকের মতো। কিছু ছিল যাদের অবস্থা আমির কিংবা রাজার মতো। আর আর কিছু কৃষক ছিল, জমিদার ছিল, যারা মূলত গ্রামে থাকতো এবং যাদের প্রচুর ক্ষমতা ছিল না, আবার খুব খারাপ ক্ষমতাও নয়। এরা মূলত ওই গ্রামীণ ভদ্রলোক। সতীশচন্দ্র এই শ্রেণীটাকে বলছে জেন্ট্রি, যদিও জেন্ট্রি কথাটা ভারতীয় ইতিহাসে প্রয়োগ করা হয় না। জেন্ট্রি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, মধ্যবিত্ত বা গ্রামীণ ভদ্রলোক শ্রেণী। আমরা এখানে বাংলা করি গ্রামীণ ভদ্রলোক। অর্থাৎ আমরা যদি দেখি জমিদারদের অবস্থা, তাহলে দেখবো কিছু জমিদার যাদের অবস্থা খুব খারাপ ছিল তারা চাষিদের মতোই ছিল, কিছু জমিদার যাদের অবস্থা ভালো ছিল তারা আমিরদের মতো ছিল, আবার কিছু জমিদার যারা কিন্তু ওই গ্রামীণ ভদ্রলোক বা গ্রামে বাস করতো, মধ্যবিত্ত বা মোটামুটি একটা আয় করতো, এইরকমও কিন্তু ছিল। ফলে দেখ, এই শাসক শ্রেণীর মধ্যে দুটো পাচ্ছি আমরা। এক পাচ্ছি আমির, যারা সাম্রাজ্যের প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসক বা পদ গ্রহণ করে এবং সাম্রাজ্য চালাতে সাহায্য করে। আরেকটা পাচ্ছি আমরা জমিনদার বা তার উপরে রাজা বা গ্রামীণ শাসক। এরা কিন্তু লোকাল লেভেলের প্রশাসনটাকে দেখাশোনা করতো, বা লোকাল লেভেলে বলতে পারিস লোকাল লেভেলের শাসক শ্রেণী হিসেবে কিন্তু এরা কাজ করতো। এটা একটা। নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখবো বণিকদের। এবার কথা হলো, এখানে একটা প্রশ্ন উঠেছে, ভারতবর্ষের ইতিহাসে আদৌ মধ্য শ্রেণী বলে কিছু ছিল কিনা। যদি অনেকে বলছে মধ্য শ্রেণী বলতে ব্যবসায়ী বা দোকানদারদের বোঝায়, কিন্তু ব্যবসায়ী বা দোকানদারদের মধ্য শ্রেণী বললেও সঠিকভাবে বলা যায় না, সেটা সন্দেহ আছে। কারণ ভারতবর্ষে এমন অনেক ব্যবসায়ী ছিল যাদের প্রচুর পরিমাণ সম্পত্তি ছিল এবং তারা সারা বিশ্বের বণিকদের মধ্যে অন্যতম, এবং তাদের যে সম্পদ তার পরিমাণ কিন্তু প্রচুর। ফলে তাদের মধ্যবিত্ত সেই অর্থে বলা যায় না। এখানে একটা কথা বলি, ফরাসি পর্যটক বার্নিয়ে বলছে যে ভারতবর্ষে কোনো মধ্যবর্তী স্তর ছিল না, আইদার প্রচুর বড়লোক নয় খুব গরিব। এটা কিন্তু ঠিক নয়, কারণ যদি দেখিস যদি মধ্যস্তর এটা হয় যে গরিব এবং বড়লোকের মাঝামাঝি, এদের সংখ্যা কিন্তু ভারতবর্ষে প্রচুর ছিল। কারণ দেখ, আমরা যদি ধরি ছোট মনসবদার, ছোট দোকানদার, হাকিম, কাজী, পণ্ডিত, ইতিহাসবিদ, মুখ্য সঙ্গীতজ্ঞ, যারা বিভিন্ন জায়গায় কি বলবো লেখালেখির কাজ করে, এরকম প্রচুর লোক ছিল যারা কিন্তু খুব দরিদ্রও নয় আবার খুব বড় লোক নয়, অর্থাৎ মধ্যস্তরের। এরা অনেকেই মাইনে পেত, যেমন তার ছোট কর্মচারীরা এরা নগদে বেতন পেত। আবার অনেক পণ্ডিত বা ইতিহাসবিদ বা ধর্মতত্ত্ববিদ এরা কিন্তু হয়তো মাইনে পেত না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন অভিজাত বা রাজাদের কাছ থেকে ভরণ পোষণের জন্য ছোটো ছোটো জমি পেত, যেটাকে আমরা বলছি মদদ-ই-মাস। মদদ, হস্যই মাস, ময়াকার তালিবর্ষ। অর্থাৎ যদি মধ্যস্তর বলি তাহলে কিন্তু ভারতবর্ষে ছিল না, যেটা বার্নিয়ে বলছে সেটা কিন্তু ঠিক নয়। মধ্যস্তর কিন্তু ছিল, প্রচুর পরিমাণ মনসবদার, ছোট মনসবদার, ছোট দোকানদার, হাকিম, মুখ্য সঙ্গীতজ্ঞ, পণ্ডিত, কাজী, ইতিহাসবিদ, এরকম কিন্তু প্রচুর লোক ছিল যারা আয়দার নগদে বেতন পেত বা অনেকে মদদ-ই-মাস বা দান, মুঘল অভিজাত বা আমিররা দান করতো বা সম্রাটরা দান করতো, সেটা কিন্তু ছিল। ফলে দেখ, আমরা কখনোই বলতে পারি না যে মধ্যস্তর ছিল না।
তবে এটাও ঠিক যে মধ্য শ্রেণী বলে আলাদাভাবে কিছু সম্ভবত মুঘল যুগে সেইভাবে গড়ে ওঠেনি। বণিকদের কথা যদি বলিস, ভারতবর্ষে দুরকম বাণিজ্য চলতো, একটা দূরপাল্লার বাণিজ্য, একটা আঞ্চলিক ব্যবসায়ী অর্থাৎ দেশের মধ্যে ব্যবসায়ী, আর ছিল ছোটোখাটো খুচরো ব্যবসা। এই দূরপাল্লা এবং যারা দেশের মধ্যে মানে অর্থাৎ ইন্টার রিজিয়নাল আন্তঃআঞ্চলিক ব্যবসায়ী ছিল, এদের বলা হতো শেঠ, বোহরা বা মুদি। হ্যাঁ, শেঠ, বোহরা বা মুদি এদের বলা হতো। আর যারা খুচরো ব্যবসা করতো এদের বলা হতো ব্যাপারী বা বণিক। ঠিক আছে। এছাড়া ছিল পাঞ্জার, এরা ওই মালপত্র নিয়ে যেত, উট, ঘোড়া, গরুর গাড়ি করে প্রচুর মালপত্র, সেটা সবজি হতে পারে, ডাল, ঘি, নুন হতে পারে, পশম বস্ত্র হতে পারে, সেগুলোকে নিয়ে যেত। বানজারা বলা হতো এদের। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। আমরা যদি এই শ্রেণীটা দেখি অর্থাৎ যারা বণিক শ্রেণী দেখি, তাহলে দেখবো যে ভারতবর্ষের যারা বণিক শ্রেণী, ভারতবর্ষে যখন আমরা বাণিজ্য আলোচনা করবো তখন এদের সম্বন্ধে প্রচুর আলোচনা করবো। এখানে সমাজ জীবন আলোচনা করছি, সাধারণ সামান্য একটু আলোচনা করবো। সেটা হলো এই বণিক শ্রেণী কিন্তু কোনো একটা জাত বা একটা ধর্মের ছিল না, বিভিন্ন জাতি বা বিভিন্ন ধর্মের ছিল। যেমন ধরো গুজরাটি ব্যবসায়ী, এদের মধ্যে হিন্দু ছিল, জৈন ছিল, মুসলমানরা ছিল, এদের বলা হতো বোহরা। মানে গুজরাটি ব্যবসায়ীদের বলা হতো বোহরা, এদের মধ্যে হিন্দু, জৈন, মুসলিমরা ছিল। আবার রাজস্থানে আসোয়াল, মাহেশ্বরী, আগারওয়াল এইরকম ব্যবসায়ীরা ছিল, এদের বলা হতো মারোয়ারি ব্যবসায়ী। এছাড়া মধ্য এশিয়ার দিকে সড়ক পথে ছিল মুলতানি, আফগান কর্তৃদের মতো বণিকদের হাতে। মালাবারে ছিল মুসলিম বণিকরা। দক্ষিণ ভারতে মালাবারের মুসলিম বণিকরা ছিল। আবার করমণ্ডল উপকূলে ছিল চেট্টি বণিকরা। হ্যাঁ, করমণ্ডল উপকূলে চেট্টি বণিকরা ছিল। অর্থাৎ মুসলিম হোক, জৈন হোক, হিন্দু হোক, বিভিন্ন শ্রেণীর লোকেরা কিন্তু বাণিজ্যে বণিকের ভূমিকা পালন করেছে। অর্থাৎ কোনো একটা জাত বা একটা ধরনের বণিক ভারতবর্ষে ছিল না, বিভিন্ন ধরনের বণিকরা ছিল, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু বিশাল পরিমাণ সম্পদের অধিকারী। যেমন কয়েকজন নাম বলছি, যেমন দেখো সুরাটের উপর বাণিজ্য করতো ভিরজি বোহরা, তার বিশাল সম্পত্তি ছিল। আব্দুল গফুর বোহরা, তার বিশাল সম্পত্তি ছিল। করমণ্ডল উপকূলে মলয় চেট্টি, কাশী বিরান্না এবং প্রচুর বিত্তশালী কিন্তু বণিকের কথা পাওয়া যায়। এবং একটা লেখায় আমরা জানতে পারছি যে দিল্লি এবং ইউরোপীয় পর্যটকরাই লিখছে যে দিল্লি এবং আগ্রার ধনী বণিকরা তারা কিন্তু প্রচুর অর্থ ছিল এবং প্রশস্ত এবং খুব ভালো নির্মিত বাড়িগুলোতে বাস করতো, প্রশস্ত ও সুনির্মিত বাড়িগুলোতে বসবাস করতো তারা। এবং যারা সাধারণ ব্যবসায়ী তারা কিন্তু দোকান ঘরে, তাদের নিচে দোকান ঘর আর উপরে তাদের বাড়ি থাকতো। এবং একটা জায়গায় বলা হচ্ছে, বানিয়ে বলছে যে সাধারণ ব্যবসায়ীরা সবসময় নিজেদের গরিব হিসেবে দেখাতো, কারণ বড়লোক হিসেবে দেখালে তাদের সম্পত্তি কেউ নিয়ে নিতে পারে, তাই সবসময় তারা গরিব হিসেবে দেখাতো। যদিও এটা কতটা সত্যি আমরা জানি না। আমরা যেটা দেখব যে বণিকদের অবস্থা কিন্তু মুঘল যুগে যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট উচ্চমানেরই ছিল। তারা কিন্তু বড় বড় বাড়িতে বাস করতো এবং তাদের বেশ সম্পদ ছিল, এবং অনেক কিছু কিছু বণিক তো বিশ্বের অন্যতম বণিকও ছিলেন তারা। তবে যেটা একটা ব্যাপার সেটা হলো যে এই বণিকরা কতটা শাসন কার্যে অংশগ্রহণ করেছে বা কতটা শাসন পরিচালনা অংশগ্রহণ করেছে সেটা নিয়ে কিন্তু বিতর্কের বিষয়। যদিও সেইভাবে নগর শাসন বা শাসন কোনো ব্যাপারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে এদের কিন্তু দেখা যায়নি সেইভাবে। এবং এটাও মজার ব্যাপার, এদের হয়তো প্রচুর পয়সা ছিল কিন্তু সমাজে কিন্তু মর্যাদা সেইভাবে ছিল না, সেইভাবে কিন্তু নিচু ছিল। এবং রাজনৈতিক বিষয়ে এদের কিন্তু আমরা সেইভাবে দেখতে পাইনি। হ্যাঁ, তবে এটাও ঠিক যে একদম রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বা একদম প্রভাবহীন ছিল তেমন কিন্তু নয়। কারণ দেখবো আমরা এদের মধ্যে এই বণিক সম্প্রদায় কিন্তু নগর শেঠ থাকতো, যিনি আবার স্থানীয় কর্মচারীদের হয়ে কাজ করতেন এবং নিজেদের দৃষ্টিভঙ্গিকে সম্রাটের কাছে বা উচ্চ মহলে কিন্তু পৌঁছে দিতেন। ফলে এদের যে প্রভাব একদম ছিল না রাজনীতির ক্ষেত্রে সেটা বলা যায় না। কারণ আরেকটা জিনিস আমি বলছিলাম যে প্রচুর আমির বা অভিজাত বা প্রচুর রাজপুরুষ বা রাজপরিবারের লোকরা কিন্তু বাণিজ্য করতো বা ব্যবসা করতো, ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ফলে ধর রাজপরিবারের লোক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, তার মানে তাদের সঙ্গে বণিকদের কানেকশন আছে। ফলে সেই বণিকদের প্রভাব ছিল না এটা কিন্তু বলা যায় না। রাজনীতির ক্ষেত্রে হয়তো রাজনীতির ক্ষেত্রে এরা সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এদের কিন্তু একটা প্রভাব যে ছিল সেটা কিন্তু বলা যায়। তবে হ্যাঁ, আমির বা অভিজাতদের মতো হয়তো সমাজে এদের মর্যাদা ছিল না, সেক্ষেত্রে হয়তো সেরকম হয়তো কিছু ছিল না। তবে কিন্তু এদের একটা প্রভাব কিন্তু রাজনীতির ক্ষেত্রে ছিল, তারা হয়তো সরাসরি অংশগ্রহণ করেনি, এটা আলাদা ব্যাপার। ফলে দেখ আমরা যদি দেখি তাহলে দেখলাম আমরা যে মুঘল সমাজে বিভিন্ন শ্রেণী বিভিন্ন রকম ভূমিকা পালন করছে। একদিকে আমরা শাসক শ্রেণীর মধ্যে অভিজাত জমিদারদের দেখলাম, আমরা বণিকদের দেখলাম, আবার কিন্তু আমরা দেখলাম কৃষক শ্রেণী, তাদের মধ্যে কিছু সম্পন্ন কৃষক আর কিছু সাধারণ মানুষ, তারা কিন্তু একদম সাধারণ মানে জীবনযাপন করতে যারা সাধারণ মানুষ। অর্থাৎ একটা টোটাল জিনিস কিন্তু আমরা, অর্থাৎ টোটাল সমাজ ব্যবস্থার পরিচয় কিন্তু আমরা এই শ্রেণীগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি মুঘল যুগে। এছাড়াও কিন্তু মুঘল যুগে প্রচুর বিদেশি বণিক ভারতবর্ষে এসেছিল, যদিও আমরা তাদের নিয়ে আলোচনা করবো না, কারণ তারা সেই অর্থে মুঘল সমাজের অন্তর্ভুক্ত সেই সময় হয়ে যায়নি। মানে বণিক কোম্পানি বা
বণিক গোষ্ঠী হিসেবে তারা কিন্তু সেই সময় ভূগোলের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে এবং বাণিজ্য করার চেষ্টা করছে, বা ভারতীয় বণিকদের সঙ্গে কিন্তু সেই সময় তারা বাণিজ্য করছে বলে আমরা তাদের কথা ধরছি না। এই হলো মুঘল যুগের সমাজ জীবন। ঠিক আছে।